আমি তখন খুব ছোট। আপনারা যখন স্কুলে যেতেন, বন্ধুদের সাথে মাঠে খেলতে যেতেন, আমি তখন শিখতাম কিভাবে একজন পবিত্র স্ত্রী হতে হয়। মানুষ যখন আমেরিকার কথা বলে, তখন তাদের চোখে ভাসে নীল আকাশ আর স্বাধীনতার ছবি। কিন্তু তারা জানে না, এই দেশেরই গহীন অরণ্যে বা নির্জন প্রান্তরে এমন কিছু ধর্মীয় গোষ্ঠী বা কাল্ট আছে, যেখানে আইন পৌঁছাতে পারে না। আমার বড় হওয়াটা ছিল ঠিক তেমনই এক অন্ধকার খাঁচায়। আমাদের নেতারা সবসময় বলতেন, নারীর একমাত্র পরিচয় হল তার পবিত্রতা। তারা বলতেন, অল্প বয়সেই মেয়েদের বিয়ে হওয়া উচিত, যাতে তাদের কুমারিত্ব এবং উর্বরতা অটুট থাকে। তাদের কাছে নারী মানে শুধু সন্তান জন্ম দেওয়ার যন্ত্র। 18 বা 20 বছর বয়স নয়, আমাদের ওখানে 10 বা 12 বছর বয়স থেকেই মেয়েদের বিয়ের জন্য প্রস্তুত করা হতো। আমার এখনো মনে পড়ে আমার বড় বোনের কথা। সে তখন মাত্র 9 বছরের এক শিশু। একদিন বাথরুমে তার চিৎকারে আমাদের পুরো বাড়ি কেঁপে উঠেছিল। সে তার শরীরে প্রথমবার রক্ত দেখেছিল। মা আমাদের কোনোদিন শরীর নিয়ে কিছু শিখিয়ে দেয়নি। আমার বোন মনে করেছিল সে বুঝি মারা যাচ্ছে। ভয়ে কুকড়ে গিয়ে সে অঝরে কাঁদছিল, কিন্তু মা শান্ত গলায় তাকে বলল, আজ থেকে তুই বড় হলি। এটা মরণ নয়, এটা তোর বিয়ের ঘণ্টা। মাত্র কয়েক মাস পরেই, 10 বছর পূর্ণ হওয়ার আগেই তাকে বিয়ে দিয়ে দেওয়া হলো 25 বছর বয়সের এক লোকের সাথে। বিয়ের আগের প্রতিটা রাত সে ডুকরে ডুকরে কাঁদত। বিয়ের দিন যখন তাকে গাড়িতে তোলা হলো, আমি শেষবারের মতো তার চোখের জল দেখেছিলাম। তারপর থেকে আমি আজ পর্যন্ত জানি না আমার বোন কোথায় আছে বা সে আদৌ বেঁচে আছে কিনা। আমার জীবনের প্রতিটা দিন কাটত এক অদ্ভুত আতঙ্কে। 1990 সালের দিকে যখন আমার বয়স 9 বছর হলো, তখন থেকেই আমি ডার্কনেস বা অন্ধকারের ভয়ে ঘুমাতে পারতাম না। আমি আমাদের স্রষ্টার কাছে প্রার্থনা করতাম যেন আমার শরীরের সেই পরিবর্তন কখনো না আসে। আমি চাইতাম আজীবন ছোট থাকতে, কিন্তু আমার বাবা মা ছিলেন অস্থির। বাবা প্রতিদিন রাতে আমার অন্তর্বাস চেক করতেন, দেখতেন আমি কোনো কিছু লুকিয়ে রাখছি কিনা। সেই অপমান আর ট্রমা বা মানসিক যন্ত্রণা আমাকে ভেতর থেকে শেষ করে দিচ্ছিল। 12 বছর গেল, 13 বছর গেল, আমার কিছুই হলো না। আমি মনে মনে ভাবতাম, ঈশ্বর বুঝি আমার ডাক শুনেছেন। কিন্তু ভাগ্য ছিল অন্যরকম। 14 বছর বয়সে পা দেওয়ার কয়েক মাস পরেই এক মাঝরাতে আমি অনুভব করলাম বিছানা ভিজে যাচ্ছে। আমি জানতাম আমার সময় শেষ। আমার বাবা মা যখন সকালে সেই রক্তমাখা চাদর দেখলেন, তাদের চোখে মুখে যে আনন্দ আমি দেখেছিলাম, তা কোনো নরপিশাচের মুখেও থাকে না। তারা সাথে সাথেই ব্যবস্থা করলেন। আমার স্বামী হিসেবে যাকে বেছে নেওয়া হলো, তার বয়স ছিল 43 বছর। ভেবে দেখুন একবার, নিজের বাবা মা আপনাকে এমন একজনের হাতে তুলে দিচ্ছে যে আপনার বাবার বয়সী। বিয়েটা হলো 1 মাসের মধ্যেই। তারা যেন আমাকে বিদায় করতে পারলেই বাঁচেন। সেই বিয়ের রাতের কথা আমি কোনোদিন ভুলব না। আমাকে টেনে হেঁচড়ে গাড়িতে তোলা হয়েছিল। আমি লাথি মেরেছিলাম, চিৎকার করেছিলাম, কিন্তু কেউ আমার সাহায্যে এগিয়ে আসেনি। সেই লোকটির বাড়ি ছিল পাহাড়ের ওপরে এক নির্জন এলাকায়। বিশাল বড় বাড়ি, কিন্তু চারপাশটা ছিল একদম নিস্তব্ধ। সাইলেন্স বা নীরবতা যেন আমাদের গ্রাস করছিল। বাড়িতে ঢোকার পর সেই লোকটা আমাকে দোতলার মাস্টার বেডরুমে নিয়ে গেল। আমাকে একা রেখে সে বলল, কিছু জরুরি কাজ আছে, সেগুলো শেষ করে সে আসবে আমার কাছে। যাওয়ার সময় সে দরজায় তালা মেরে দিয়ে গেল আর বিছানার ওপরে রেখে গেল এক সেট লেঞ্জারি। ঘৃণায় আমার গা গুলিয়ে উঠছিল। আমি সেগুলো মেঝের ওপরে ছুঁড়ে ফেলে দিলাম। ঘরের জানালার ভারী পর্দা সরিয়ে আমি ব্যালকনিতে গিয়ে দাঁড়ালাম। বাইরে তখন প্রচণ্ড শীত, হালকা তুষারপাত শুরু হয়েছে। বরফের ছোট ছোট দানাগুলো মাটিতে জমা হচ্ছে। আমি একবার ভাবলাম, এই বারান্দা থেকে লাফ দিয়ে নিচে পড়ে যাই, কিন্তু উচ্চতার ভয় আর বেঁচে যাওয়ার সম্ভাবনা আমাকে আটকে দিল। আমি যখন ঘরের ভেতরে ফিরে যেতে চাইলাম,
ঠিক তখনই পেছন থেকে একটা শব্দ শুনতে পেলাম, খসখসে একটা আওয়াজ, যেন কোনো ধারালো নখ পাথরের ওপর ঘষছে। আমি ভয়ে ভয়ে পেছনে তাকালাম। ব্যালকনির রেলিংয়ের ওপরে একটা বিচিত্র প্রাণী বসে আছে। সে তার পেছনের পা দুটোর ওপর ভর দিয়ে পশুর মতো বসেছিল। তার হাতগুলো ছিল অস্বাভাবিক লম্বা, এতটাই লম্বা যে সে চাইলে বারান্দার উপাস থেকেই আমাকে ছুঁতে পারত। হাতের আঙুলের মাথায় ছিল বাঁকানো নখ, যা লেদারের মতো শক্ত চামড়াও অনায়াসে চিরে ফেলতে পারে। তার শরীরটা ছিল একদম হাড় জিরো, যেন শুধু চামড়া দিয়ে হাড়গুলো ঢাকা। বাতাসের ঝাপটায় তার শরীরটা দুলছিল, কিন্তু হাতের নখগুলো রেলিংটাকে শক্ত করে আঁকড়ে ধরেছিল। সবচেয়ে ভীতিজনক ছিল তার মুখ। চামড়া ছিল শুকনো আর কুচকানো, ঠিক যেমনটা প্রাচীন মমি বা মরা মানুষের দেহে দেখা যায়। তার মুখটা ছিল এক অদ্ভুত মাংসের দলা, যা নড়াচড়া করলে তার চোয়াল প্রসারিত হচ্ছিল। চোখ দুটো ছিল বেসবল বলের মতো বিশাল, আর রং ছিল একদম সাদা, কোনো মণি নেই, শুধু একজোড়া সাদা শূন্যতা। সেই শূন্য দৃষ্টিতে সে আমার দিকে তাকিয়ে রইল। আমি নড়তে পারছিলাম না, আমার গলা শুকিয়ে কাঠ হয়ে গেল। তার গলার কাছে আমি একটা চেরা দাগ বা স্লিট দেখতে পেলাম, যা প্রতিটা নিঃশ্বাসের সাথে সাথে কাঁপছিল। সেই ভয়ঙ্কর প্রাণীটা তার মুখটা হা করল। আমি দেখতে পেলাম তার ভেতরে সারিবদ্ধ অসংখ্য ছোট আর সূক্ষ্ম দাঁত। সে তার মাথাটা একপাশে কাত করল, তারপর এক গভীর আর খসখসে গলায় আমাকে জিজ্ঞেস করল, তুমি কাঁদছ কেন? আমি চমকে উঠে নিজের গালে হাত দিলাম। আমি বুঝতেই পারিনি যে আমি আবার কাঁদছিলাম। আমি ফুঁপিয়ে উঠে বললাম, কারণ আমার বাবা মা আমাকে জোর করে এমন একজনের সাথে বিয়ে দিয়েছে যাকে আমি চিনি না। আমি খুব ভয় পাচ্ছি, আমি বাড়ি যেতে চাই। শেষ কথাটুকু বলার সময় আমার গলা ভেঙে গেল। সত্যি বলতে আমি জানি না আমি আসলে বাড়ি ফিরে যেতে চেয়েছিলাম কিনা, কারণ সেই বাড়িও আমার কাছে একটা জেলখানা ছিল। কিন্তু এই অপরিচিত পরিবেশে একলা হয়ে যাওয়ার ভয়ে আমি দিশেহারা হয়ে পড়েছিলাম। সেই ক্রিয়েচার বা অদ্ভুত প্রাণীটা একটু অবাক হলো। সে বলল, বিয়ে? তুমি তো একটা শিশু মাত্র, এটা কিভাবে সম্ভব? আমি আমার মুখ দুহাতে ঢেকে হু হু করে কেঁদে ফেললাম। কারো মুখ থেকে আমি একটা শিশু, এই কথাটা শোনা মাত্রই আমার ভেতরের সব বাঁধ ভেঙে গেল। চারপাশের পরিবেশটা যেন আরও বেশি সত্য হয়ে আমার সামনে ধরা দিল। হঠাৎ করেই আমি একটা ঘষ্টানোর শব্দ পেলাম। মুখ তুলে দেখি সেই প্রাণীটা আমার ঠিক সামনে উবু হয়ে বসে আছে। বসে থাকলেও সে আমার চেয়ে লম্বা ছিল। সে তার একটা নখের ডগা দিয়ে খুব আলতো করে আমার গাল স্পর্শ করল। তার স্পর্শ ছিল বরফের মতো ঠান্ডা। সে ফিসফিস করে বলল, কেঁদো না ছোট মেয়ে। আমি কান্না থামিয়ে দিলাম। আমি বুঝতে পারছিলাম না যে আমার এই প্রাণীটাকে ভয় পাওয়া উচিত কিনা। সে আমাকে চিন্তা করার সময় দিল না। সে জিজ্ঞেস করল, তোমার নাম কি? আমি ভয়ে ভয়ে বললাম, মেরি। ভার্জিন মাদার বা কুমারী মাতার নামে আমার নাম রাখা হয়েছিল। কি অদ্ভুত একটা ঠাট্টা, তাই না? আমার ধর্ম আমাকে কুমারী মাতার গল্প শোনায়, আবার সেই ধর্মই আমাকে এক পশুর বিছানায় পাঠায়। প্রাণীটা মাথা নাড়ল। তার নখের ডগা আমার গাল থেকে সরে যাওয়ার সময় সামান্য একটু রক্ত বের হলো, যা আমি তখন টের পাইনি। সে বলল, মেরি, আর কেঁদো না, আমি তোমাকে সাহায্য করব। আমি অবাক হয়ে চিৎকার করে উঠলাম, আপনি করবেন? আমার ভেতরে আনন্দের এক লহর বয়ে গেল, কিন্তু পরক্ষণেই সেই আনন্দ উবে গেল যখন দেখলাম সে চলে যাওয়ার জন্য রেলিংয়ের দিকে এগোচ্ছে। আমি তার পেছনে দৌড়ে গেলাম। বললাম, ওরে দাঁড়ান, কোথায় যাচ্ছেন? আপনি না বললেন আমাকে সাহায্য করবেন? সে পেছন ফিরে আমার দিকে তাকালো। তার সাদা ধবধবে চোখ দুটোতে যেন এক মুহূর্তের জন্য বিষণ্ণতা ফুটে উঠল। সে গম্ভীর গলায় বলল, সময় আসুক, তার আগে আমার তোমার কাছ থেকে একটা জিনিস লাগবে। আমি তখন মরিয়া। আমি বললাম, আপনি কি চান? আমি আপনাকে সব দেব, আমাকে শুধু এখান থেকে নিয়ে যান। সে তার শুকনো মুখটা আমার দিকে এগিয়ে নিয়ে এলো। বাতাসের মতো ফিসফিস করে বলল, আমার তোমার ঘৃণা চাই,
যখন তোমার কাছে প্রচুর পরিমাণে ঘৃণা জমা হবে, তখন আমি তোমাকে সাহায্য করতে পারব। আমার পায়ের নিচ থেকে যেন মাটি সরে গেল। আমি ভাবলাম, ঘৃণা তো আমার মনে অনেক আছে। আমি আমার বাবা মাকে ঘৃণা করি, আমি ওই পাশের ঘরে বসে থাকা লোকটাকে ঘৃণা করি, আমি এই পুরো সমাজটাকে ঘৃণা করি। কিন্তু সেই অদ্ভুত প্রাণীটা যেন আমার মনের কথা পড়ে ফেলল। সে বুঝিয়ে দিল, এই ঘৃণা যথেষ্ট নয়, আরো গভীরে যেতে হবে। আমি কাঁপতে কাঁপতে জিজ্ঞেস করলাম, আমি আপনাকে কি বলে ডাকব? সে কিছুক্ষণ চুপ করে থাকল, তারপর ধীরে ধীরে বলল, তোমার। আমাকে তুমি তোমার বলে ডাকতে পারো, কারণ আমি তোমারই একজন। এই কথা বলেই সে রেলিং বেয়ে নিচে নেমে গেল। তুষারপাতের ডার্কনেস বা অন্ধকারের ভেতরে সে মিলিয়ে গেল পলকের মধ্যে। আমি আবার সেই বিশাল বারান্দায় একা হয়ে গেলাম। তুষারে আমার শরীর জমে যাচ্ছিল, কিন্তু আমার মনে এক অদ্ভুত শিহরণ কাজ করছিল। আমি কতক্ষণ সেখানে বসেছিলাম জানি না। হঠাৎ করেই সেই লোকটা ঘরে ঢুকল। তার পরনে তখন নাইট গাউন। সে যখন দেখল আমি লেঞ্জারি না পরে বারান্দায় বসে তুষারে ভিজছি, তার চোখ দুটো লাল হয়ে গেল। সে এক ভয়ঙ্কর হুঙ্কার দিয়ে আমার চুল ধরে হিড়হিড় করে টেনে ঘরের ভেতরে নিয়ে এলো। আমার গায়ে কোনো শক্তি ছিল না বাধা দেওয়ার। সে আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করতে শুরু করল। তার মারের চোটে আমার পিঠ ফেটে যাচ্ছিল। সে আমাকে জোর করে সেই পোশাকটা পরালো, আর আমি তখন শুধু কাঁদছিলাম। তারপর সেই রাতে আমার সাথে যা হয়েছিল তা বলতে গেলে আজও আমার হাত কাঁপে। বহু নারী এই পৃথিবীর ইতিহাসে এই ট্রমার শিকার হয়েছে। সেই পৈশাচিকতার বর্ণনা দিয়ে আমি আপনাকে বিব্রত করতে চাই না। শুধু জেনে রাখুন, সেই রাতে আমার শৈশব চিরতরে মরে গিয়েছিল। পরের দিন সকালে যখন আমার ঘুম ভাঙল, আমি দেখলাম সারা শরীর নীল হয়ে আছে। রক্ত আর কালশিটে দাগে আমার শরীরটা যেন এক মানচিত্র হয়ে উঠেছে। সেই লোকটা আমাকে লাথি মেরে জাগিয়ে দিল আর বলল নিচে গিয়ে তার জন্য ব্রেকফাস্ট বা নাস্তা বানাতে। আমি ঠিকমতো হাঁটতে পারছিলাম না। প্রতিটি পদক্ষেপে আমার তলপেটে তীব্র যন্ত্রণা হচ্ছিল। সেই মুহূর্তে প্রথমবার আমি বুঝতে পারলাম ঘৃণা কাকে বলে। আমার মনে হলো, আমি যদি পারতাম তবে ওই লোকটার কলিজা চিবিয়ে খেতাম। কিন্তু হয়তো আমার সেই ঘৃণা তখনও যথেষ্ট ছিল না, কারণ সেই রাতে বা তার পরের কয়েকদিন তোমার আমার কাছে আর ফিরে আসেনি। দিনগুলো কাটছিল একঘেয়ে যন্ত্রণার মধ্য দিয়ে। দিনের বেলা আমি ছিলাম তার দাসী। রান্নাবান্না, ঘর মোছা, কাপড় কাচা সব আমাকেই করতে হতো। আর রাত হলে আমি হয়ে যেতাম তার ভোগের সামগ্রী। সে নেশা করে আসত আর আমার ওপর ঝাঁপিয়ে পড়ত। একদিন রাতে আমি ভুল করে তরকারিতে একটু লবণ বেশি দিয়ে ফেলেছিলাম। সে রাগে পাগল হয়ে আমাকে মারতে মারতে জ্ঞানহীন করে ফেলল। তারপর আমাকে আধমরা অবস্থায় সেই ব্যালকনিতে ফেলে রেখে দরজায় তালা মেরে দিল। বাইরে তখন হাড়কাঁপানো শীত। আমি বরফের ওপর শুয়ে নিজের মৃত্যুর অপেক্ষা করছিলাম। ঠিক তখনই আমি একটা অনুভব করলাম। আমি চোখ মেলে দেখলাম তোমার ফিরে এসেছে। সে তার লম্বা শরীরটা দিয়ে আমাকে জড়িয়ে ধরেছে। তার শরীরটা ছিল আশ্চর্য রকম গরম। সে সারা রাত আমাকে আগলে রাখল, আমার কানে কানে আশ্বাস দিল। আমি তার বুকের আশ্রয়ে প্রথমবারের মতো একটু শান্তিতে ঘুমালাম। বিয়ের 6 মাস পার হয়ে গেল। একদিন সকালে আমার খুব বমি বমি ভাব হচ্ছিল। বাথরুমে যখন আমি বমি করছিলাম, সেই লোকটা ভেতরে ঢুকে এলো। তার চোখে এক বিচিত্র উজ্জ্বলতা। সে আমার পেটে হাত দিয়ে বলল, তোর পিরিয়ড বা ঋতুস্রাব শেষ কবে হয়েছে মনে আছে? আমি হিসেব করে দেখলাম 2 মাসের বেশি হয়ে গেছে। আমি তখনও এত কিছু বুঝতাম না। সে অট্টহাসি দিয়ে উঠল, বলল, আমি জানতাম তুই আমার সন্তানের মা হতে যাচ্ছিস। এই খবরটা আমার কাছে কোনো সুসংবাদ ছিল না। এটা ছিল আমার উপর নেমে আসা আরেকটা অভিশাপ। একটা শিশু হয়ে আমি কিভাবে আরেকটা শিশুর দায়িত্ব নেব। সেই রাতে আমি ব্যালকনিতে তোমার এর জন্য অপেক্ষা করতে লাগলাম। গভীর রাতে সে এলো। আমি তার দিকে তাকিয়ে শান্ত গলায় বললাম, আমি তাকে ঘৃণা করি।
আমি মন থেকে তাকে ঘৃণা করি। তোমার আমার খুব কাছে চলে এলো। সে তার নখ দিয়ে আমার গাল ছুঁয়ে দেখল, তারপর মাথা নেড়ে বলল, না মেরি, এখনো হয়নি। তোমার ঘৃণা এখনো সেই চরম পর্যায়ে পৌঁছায়নি। আমি চিৎকার করে বললাম, আর কত ঘৃণা চাই আপনার? আমি আর নিতে পারছি না, আমি মরে যেতে চাই। সে আমার কপালে একটা চুমু খাওয়ার মতো করে তার মুখটা ছোঁয়ালো, তারপর মিলিয়ে গেল অন্ধকারে। মাসের পর মাস কাটতে লাগলো। আমার পেট বড় হতে থাকলো। সেই লোকটা আমাকে কোনো ডাক্তারের কাছে নিয়ে যেত না। সে বলতো ঘরে সন্তান হবে। আমার নিজের শরীরের ভেতরে কি হচ্ছে আমি কিছুই জানতাম না। আমার শুধু একটা চিন্তা হতো, যদি আমার কোনো মেয়ে হয়, তার অবস্থাও কি আমার মতো হবে? তাকেও কি এই লোকটা তার বাবার বয়সী কারো কাছে বিক্রি করে দেবে? চিন্তাগুলো আমাকে পাগল করে দিচ্ছিল। একদিন রাতে সেই লোকটা প্রচণ্ড নেশা করে বাড়ি ফিরল। অফিসে কোনো ঝামেলা হয়েছিল হয়তো। সে এসেই আমার উপর চড়াও হলো। আমি তার পায়ে ধরে মিনতি করলাম, বললাম আমার পেটে বাচ্চা আছে, আমাকে মেরো না। কিন্তু সে কথা শুনল না। সে আমার পেটে জোরে একটা লাথি মারল। আমি যন্ত্রণায় কুকড়ে মেঝেতে পড়ে গেলাম। আমার মনে হলো আমার নাড়ি ভুড়ি সব ছিঁড়ে যাচ্ছে। সে আমাকে গালি দিতে লাগল, বলল আমি একটা অপয়া, ডাইনি। কিছুক্ষণ পর আমি দেখলাম মেঝের ওপর রক্তের স্রোত বয়ে যাচ্ছে। আমি জানতাম আমার ভেতরে থাকা সেই ছোট্ট প্রাণটা শেষ হয়ে গেছে। 1 ঘন্টা পর রক্তপাত যখন আরও বাড়ল, সেই লোকটা ভয় পেয়ে আমাকে বাথরুমে বন্দি করে নিজে বিছানায় গিয়ে নাক ডেকে ঘুমাতে শুরু করল। আমি কোনো মতে হামাগুড়ি দিয়ে সেই ব্যালকনিতে গিয়ে পৌঁছালাম। আমার পেছনে রক্তের ট্রেইল বা দাগ পড়ে রইল। আমি আকাশের দিকে তাকিয়ে চিৎকার করে কাঁদছিলাম। আমার সেই কান্না ছিল এক আগ্নেয়গিরির মতো। হঠাৎ করেই রেলিংয়ের ওপাশে তোমার আবির্ভূত হল। সে বুঝতে পেরেছে আজ সময় হয়েছে। সে আমার পাশে এসে বসল। আমি তার দিকে তাকিয়ে একদম শান্ত গলায় বললাম, আমি ওদের সবাইকে ঘৃণা করি। আমি আমার বাবা মাকে ঘৃণা করি। আমি এই লোকটাকে ঘৃণা করি। যারা যারা এই তামাশা দেখেছে কিন্তু চুপ ছিল, আমি তাদের সবার মৃত্যু চাই। আমি চাই তারা যেন ছটফট করতে করতে মারা যায়। তোমার এক দীর্ঘশ্বাস ফেলল। তার কণ্ঠস্বর ছিল বাতাসের মতো হাহাকার মাখা। সে বলল, তাহলে সময় হয়েছে মেরি। কিন্তু মনে রেখো, এই কাজের বদলে তোমার মানবিকতার এক টুকরো চিরকালের জন্য আমার হয়ে যাবে। তুমি কি রাজি? আমি মাথা নাড়লাম। আমার ভেতরে অবশিষ্ট আর কিছুই ছিল না। আমি তাকে বললাম, তুমি সব নিয়ে নাও, আমাকে শুধু প্রতিশোধ এনে দাও। তোমার তখন উঠে দাঁড়ালো। হঠাৎ করেই তার শরীরের হাড়গুলো মরমর করে ভাঙার শব্দ হলো। তার গলাটা লম্বা হতে শুরু করল, আরো লম্বা, আরো লম্বা। তার গলার সেই চেরা দাগটা বড় হয়ে এক বিশাল গর্তের মতো হয়ে গেল। সেই গর্তের ভেতর থেকে 2টো লাল মাংসপেশি বেরিয়ে এলো, যা দেখতে অনেকটা মাকড়সার পায়ের মতো। তার ডগায় ছিল হাড়ের মতো শক্ত সুচালো অংশ। সে হামাগুড়ি দিয়ে বেডরুমের ভেতরে ঢুকল। আমি তার পেছনে পেছনে গেলাম। লোকটা তখন অঘরে ঘুমাচ্ছিল। তোমার তার খুব কাছে গিয়ে স্থির হয়ে দাঁড়ালো। তারপর যা ঘটল তা কোনো মানুষের কল্পনাকেও হার মানাবে। তোমার তার 2 হাতের নখ দিয়ে লোকটার শরীরটা 2 পাশ থেকে ধরল। একদিকে তার কাঁধ, অন্যদিকে তার কোমর। আমি তখন পাথরের মতো দাঁড়িয়েছিলাম। আমার চোখের সামনে যা ঘটছিল তা কোনো মানুষের পক্ষে সহ্য করা সম্ভব নয়। কিন্তু আমার ভেতরে তখন কোনো ভয় ছিল না। ছিল শুধু এক আদিম তৃপ্তি। সেই পশুর মতো দেখতে লোকটা, যে নিজেকে আমার স্বামী বলে দাবি করত, সে তখন বিছানায় অঘরে ঘুমাচ্ছিল। নেশার ঘোরে সে জানতও না যে মৃত্যু তার মাথার উপর দাঁড়িয়ে আছে। তোমার বা ইয়োরস ধীরে ধীরে তার দীর্ঘ দেহটা নিয়ে বিছানার উপর ঝুঁকে পড়ল। তার সেই লম্বা গলাটা মরমর শব্দে আরও প্রসারিত হল। গলার মাঝখানের সেই চেরা গর্ত বা স্লিট থেকে বেরিয়ে এলো 2টো লাল মাংসপেশি। ওগুলো দেখতে অনেকটা মাকড়সার পায়ের মতো, কিন্তু তাতে কোনো লোম ছিল না, শুধু কাঁচা মাংসের দলা, যা থেকে রক্ত চুইয়ে পড়ছিল। ওগুলো সাপের মতো কিলবিল করে
লোকটার শরীরের ওপর দিয়ে বিচরণ করতে লাগল। হঠাৎ করেই তোমার তার হাড় জিরে হাতের নখগুলো দিয়ে লোকটাকে শক্ত করে চেপে ধরল। একটা হাত তার কাঁধের হাড় কামড়ে ধরল, আর অন্যটা ধরল তার কোমর। লোকটা যন্ত্রণায় কোকিয়ে উঠে চোখ মেলল। তার চোখে আমি যে আতঙ্ক দেখেছিলাম তা দেখার জন্যই আমি বুঝি এতদিন বেঁচেছিলাম। সে চিৎকার করার চেষ্টা করল, কিন্তু তার আগেই তোমার এক প্রচণ্ড হেঁচকা টান দিল। আমি নিজের কানে শুনলাম হাড় ভাঙার আর মাংস চিরে যাওয়ার শব্দ। ঠিক যেমন করে মানুষ মরা ডাল ভাঙে, ঠিক তেমনি করে লোকটার শরীরটা দুই টুকরো হয়ে গেল। তার পেটের ভেতর থেকে নাড়িভুড়ি আর নাড়িভুড়ির অবশিষ্টাংশ বিছানায় ছড়িয়ে পড়ল। সাইলেন্স বা নিস্তব্ধতা ভেঙে এক বিভৎস আর্তনাদ সারা ঘরে ছড়িয়ে পড়ল, কিন্তু সেই চিৎকার বেশিক্ষণ স্থায়ী হল না। সে শুধু ঘর ঘর শব্দ করতে লাগল। লোকটার গলা তখন রক্তে ভরে গেছে। সে শুধু ভয়ঙ্কর দৃশ্যটা ছিল। এরপরের তোমারের গলার ভেতর থেকে বেরিয়ে আসা সেই মাংসপেশিগুলো লোকটার শরীরের অঙ্গপ্রত্যঙ্গগুলো একটা একটা করে ছিঁড়ে নিতে শুরু করল। তারা যেন নিপুণ সার্জনের মতো শরীরের ভেতর থেকে কলিজা আর হৃৎপিণ্ড খুঁজে বের করছিল। তারপর সেগুলো টেনে নিয়ে যাচ্ছিল তোমারের সেই গলার অন্ধকার গর্তের ভেতরে। লোকটা তখনও মরে যায়নি। তার চোখ দুটো বিস্ফোরিত হয়ে তাকিয়েছিল আমার দিকে। সে হয়তো আমার কাছে সাহায্য চাইছিল, কিন্তু আমি শুধু শান্ত হয়ে সেই দৃশ্য উপভোগ করছিলাম। কিছুক্ষণ পর সব শান্ত হয়ে গেল। বিছানাটা তখন একটা রক্তগঙ্গা। লোকটার শরীরের অর্ধেকটা তখন তোমার খেয়ে ফেলেছে। বাকি অংশটুকু মেঝের ওপর অবিন্যস্তভাবে পড়েছিল। মানুষ যে এত সহজে মাংসের দলায় পরিণত হতে পারে তা আমি আগে কখনো ভাবিনি। তোমার তার কাজ শেষ করে ধীরে ধীরে আমার কাছে ফিরে এলো। তার সেই মাংসপেশিগুলো আবার গলার ভেতরে ঢুকে গেল। সে তার সাদা চোখ দুটো দিয়ে আমার দিকে তাকালো। সে ফিসফিস করে বলল, আমি ইয়োরোস বা তোমার। আমি এখন তোমারই অংশ। আমি তার দিকে তাকিয়ে জিজ্ঞেস করলাম, এখন কি হবে? সে উত্তর দিল না। সে শুধু জানালা দিয়ে আবার সেই অন্ধকারের ভেতরে মিলিয়ে গেল। আমি একা পড়ে রইলাম সেই লাশের স্তূপের সাথে। আমার সারা শরীর রক্তে ভেজা। আমার নিজের শরীর থেকেও তখন রক্ত ঝরছিল। সেই গর্ভপাতের ট্রমা বা মানসিক যন্ত্রণা আর শারীরিক কষ্ট আমাকে আচ্ছন্ন করে ফেলল। আমি কোনো মতে হামাগুড়ি দিয়ে ঘর থেকে বেরিয়ে এলাম। সেই বড় বাড়ির সিঁড়ি দিয়ে নামতে নামতে আমার মনে হচ্ছিল আমি বুঝি মারা যাচ্ছি। আমি যখন সদর দরজা দিয়ে বাইরে এলাম তখন চারপাশ একদম কুয়াশাচ্ছন্ন। প্রচণ্ড শীতের কামড় আমি অনুভব করতে পারছিলাম না। আমি শুধু হাঁটছিলাম। কতক্ষণ হেঁটেছি জানি না। রাস্তার ধারে হঠাৎ একটা পুরনো পিকআপ ট্রাক এসে থামল। একজন দয়ালু বৃদ্ধ লোক গাড়ি থেকে নেমে এলেন। তিনি যখন আমাকে দেখলেন তার চোখ কপালে উঠে গেল। রক্তাক্ত এক কিশোরী মাঝরাতে একা রাস্তায় হাঁটছে, এটা দেখে তিনি আতকে উঠলেন। তিনি কোনো প্রশ্ন না করেই আমাকে গাড়িতে তুলে নিলেন এবং দ্রুত হাসপাতালে নিয়ে গেলেন। হাসপাতালে যাওয়ার পর শুরু হলো আসল জটিলতা। ডাক্তাররা যখন আমার শরীরের ক্ষতগুলো দেখলেন তারা শিউরে উঠলেন। তারা সাথে সাথে পুলিশ বা প্রশাসনকে খবর দিলেন। আমি তখন অঘরে ঘুমাচ্ছিলাম। আমার সেই মৃত সন্তানকে শরীর থেকে বের করে আনার সময় আমি কোনো ব্যথা পাইনি, কারণ আমার মন তখন অসাড় হয়ে গিয়েছিল। পুলিশ যখন এলো তারা আমাকে জেরা করতে শুরু করল। আমি তাদের সব কথা খুলে বললাম। আমি লুকাইনি যে আমার বিয়ে হয়েছিল। আমি লুকাইনি যে সেই লোকটা আমাকে মারধর করত। কিন্তু আমি যখন তাদের বললাম যে একটা অদ্ভুত প্রাণী এসে লোকটাকে ছিঁড়ে ফেলেছে, তারা একে অপরের দিকে তাকালো। তারা ভাবল আমি হয়তো ট্রমার কারণে পাগল হয়ে গেছি। কিন্তু যখন তারা সেই পাহাড়ি বাড়িতে গিয়ে পৌঁছালো তাদের সব ধারণা পাল্টে গেল। তারা সেখানে যা দেখল তা কোনো মানুষের কাজ হতে পারে না। ঘরের দেয়ালে দেয়ালে রক্ত ছিটিয়েছিল, আর লোকটার দেহটা যেভাবে ছিন্ন ভিন্ন করা হয়েছিল তা কোনো বন্য পশুর আক্রমণকেও হার মানায়। পুলিশ অফিসাররা
কিংকর্তব্য বিমূঢ় হয়ে গেলেন। তারা বুঝতে পারছিলেন না তারা রিপোর্টে কি লিখবেন। আশ্চর্যজনক ব্যাপার হলো, আমাকে পুলিশ বেশি দিন আটকে রাখল না। আমি পরে জানতে পেরেছি যে আমার সেই তথাকথিত স্বামী ছিল খুব প্রভাবশালী এবং ধনী এক ব্যক্তি। তার সাথে শহরের বড় বড় মানুষের যোগাযোগ ছিল। পুলিশ বিভাগ চায়নি এই নোংরা ঘটনা জানাজানি হোক, কারণ 14 বছরের এক কিশোরীর সাথে তার বিয়ে হওয়াটা ছিল একটা বড় অপরাধ। যদি এই খবর মিডিয়াতে যেত তবে অনেক রাঘব বোয়ালদের মুখোশ খুলে পড়ত। তাই তারা বিষয়টিকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করল। অফিসিয়াল নথিতে তারা লিখে দিল যে লোকটা হার্ট অ্যাটাক বা হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছে। তারা জানত আমি একাই কাজ করতে পারবো না। তারা হয়তো ভেবেছিল আমার কোনো ভাড়াটে খুনি ছিল, কিন্তু তারা কোনো প্রমাণ পেল না। তারা আমাকে এক সমাজসেবা কেন্দ্রের হেফাজতে পাঠাতে চাইল, কিন্তু আমি সেখান থেকে পালিয়ে এলাম। তারা আমাকে খুব একটা খোঁজাখুঁজিও করল না, কারণ আমি যত দূরে থাকব তাদের জন্য ততই মঙ্গল। আমি যখন হাসপাতাল থেকে বের হলাম, আমার মনে এক অদ্ভুত শূন্যতা। আমি আমার বাবা মায়ের কাছে ফিরে যেতে চাইছিলাম না, কিন্তু আমার মনে একটা প্রশ্ন ছিল, আমার বড় বোন কোথায়? 9 বছর বয়সে যাকে বিয়ে দেওয়া হয়েছিল, সে কি আদৌ বেঁচে আছে? আমি জানতাম একমাত্র আমার বাবা মা এই উত্তর জানে। আমি যখন আমার বাবা মায়ের বাড়ির সামনে গিয়ে দাঁড়ালাম, তখন বিকেল গড়িয়ে সন্ধ্যা নামছে। সেই বাড়িটা যেখানে আমার শৈশব চুরি হয়েছিল তা দেখে আমার পিত্তি জ্বলে উঠল। আমি দরজায় ধাক্কা দিলাম। বাবা দরজা খুললেন। আমাকে দেখে তিনি খুশি হলেন না, বরং ভয় পেলেন। তিনি ভাবেননি আমি কখনো ফিরে আসব। মা ড্রয়িং রুমের সোফায় বসেছিলেন। তারা দুজনেই আমার দিকে অপরাধীর মতো তাকিয়ে রইলেন। আমি শান্ত গলায় জিজ্ঞেস করলাম, আমার বোন কোথায়? তারা শুরুতে কথা বলতে চাইল না। মা বলল, ও তো ভালো আছে, ওর স্বামীর সাথে দূরে থাকে। কিন্তু তাদের চোখ কথা বলছিল। তাদের চোখের ভেতরে যে ডার্কনেস বা অন্ধকার ছিল তা আমি চিনতে পারছিলাম। আমি যখন তাদের উপর চাপ সৃষ্টি করলাম, তখন বাবা হঠাৎ করে আমার উপর চড়াও হলেন। তিনি আমাকে আবার মারার জন্য হাত তুললেন। ঠিক সেই মুহূর্তেই আমি আমার কাঁধের ওপর একটা ঠান্ডা স্পর্শ অনুভব করলাম। তোমার ফিরে এসেছে। সে আমার পেছনে ছায়ার মতো দাঁড়িয়েছিল। বাবা তাকে দেখে ভয়ে চিৎকার করে মেঝেতে পড়ে গেলেন। মা জ্ঞান হারিয়ে ফেললেন। তোমার আমাকে বলল, মেরি, তুমি যদি চাও আমি এদের শেষ করে দেব। আমি কিছুক্ষণ চিন্তা করলাম। ঘৃণা আমার রক্তে মিশে গেছে। আমি তোমাকে বললাম, আমি সত্য জানতে চাই, তারপর তুমি যা খুশি করো। তোমার তার লম্বা নখ দিয়ে বাবার হাতটা শক্ত করে ধরল। সে ধীরে ধীরে নখগুলো বাবার চামড়ার ভেতরে ঢুকিয়ে দিতে লাগল। বাবা যন্ত্রণায় কাতরাতে কাতরাতে আসল সত্যিটা স্বীকার করলেন। আমার বড় বোন, সেই 9 বছরের ছোট্ট শিশুটা, বিয়ের 2 বছরের মধ্যেই মারা গেছে। তার স্বামী তাকে এত মারধর করত যে তার শরীর আর সইতে পারেনি। একদিন তাকে মেরে জঙ্গলের ভেতরে ফেলে আসা হয়েছিল। এই কথাটা শোনার পর আমার ভেতরে যে শেষ মানবিকতাটুকু ছিল তাও যেন পুড়ে ছাই হয়ে গেল। আমি তোমারের দিকে তাকালাম। আমার চোখে তখন কোনো জল ছিল না, ছিল শুধু ধিকি ধিকি জ্বলতে থাকা আগুন। আমি বললাম, ওদের শেষ করে দাও, কিন্তু সহজে নয়। আমি চাই ওরা যেন প্রতিটি সেকেন্ডে মৃত্যুর স্বাদ পায়। তোমার এক বিষণ্ণ হাসি হাসল। সে যেন এটাই চাইছিল। সে বাবাকে টেনে হিঁচড়ে অন্ধকার বেসমেন্টের দিকে নিয়ে গেল। মা তখনও মেঝেতে পড়েছিলেন। তোমার আমাকে বলল, তুমি বাইরে গিয়ে অপেক্ষা করো মেরি, এটা দেখার মতো দৃশ্য নয়। আমি বাইরে চলে এলাম। বাড়ির ভেতর থেকে ভেসে আসতে লাগলো মানুষের হাহাকার আর আর্তনাদ। আমি বাড়ির লনের ঘাসের ওপর বসে রইলাম। আকাশে তখন চাঁদ উঠেছে, পূর্ণিমার চাঁদ নয়, এক ফালি কাস্তের মতো চাঁদ। আমি যখন সেখানে বসেছিলাম, আমি অনুভব করতে পারলাম আমার ভেতরে কিছু একটা পাল্টে যাচ্ছে। আমার হৃৎপিণ্ডের স্পন্দন যেন ধীর হয়ে আসছে। কয়েক ঘন্টা পর তোমার বেরিয়ে এলো, তার শরীর রক্তে জবজবে ভেজা।
সে আমার পাশে এসে বসল। আমরা দুজনে মিলে সেই বাড়ির দিকে তাকালাম। আমি জানতাম ভেতরে আর কেউ বেঁচে নেই। আমি ঘরের ভেতরে ঢুকে বাবার জমানো সব নগদ টাকা আর গয়নাগাটি লুটে নিলাম। আমি জানতাম বেঁচে থাকতে হলে আমার অর্থের প্রয়োজন। পরের কয়েক বছর আমি যাযাবরের মতো ঘুরে বেড়িয়েছি। ভুয়া নথিপত্র তৈরি করে আমি বিভিন্ন জায়গায় কাজ করেছি। কেউ কখনো সন্দেহ করেনি যে আমার পেছনে এক বিভীষিকা ঘুরে বেড়ায়। আমি যতবার তোমাদের সাহায্য নিতাম ততবার আমার মন থেকে এক টুকরো মায়া বা ভালোবাসা হারিয়ে যেত। আমি অনুভব করছিলাম আমি ধীরে ধীরে তোমাদের মতো হয়ে যাচ্ছি। একদিন আয়নার সামনে দাঁড়িয়ে আমি লক্ষ্য করলাম আমার চোখের মণিগুলো ফ্যাকাশে হয়ে যাচ্ছে। আমার গলার কাছে সেই ছোট চেরা দাগটা ফুটে উঠছে। আমি কি তবে মানুষ থেকে অন্য কিছুতে রূপান্তরিত হচ্ছি? তোমার আমাকে বলেছিল প্রতিটি সাহায্যের বদলে সে আমার মানবিকতার একটা অংশ নিয়ে নেবে। আমি বুঝতে পারছিলাম ডিল বা চুক্তিটা মোটেও সহজ ছিল না, কিন্তু তবু আমার কোনো আফসোস ছিল না, কারণ আমি একা নই। এই দেশের কোনায় কোনায় এমন অনেক মেরি আছে যারা প্রতি রাতে বাল্যবিবাহের যন্ত্রণায় ডুকরে কাঁদে, যারা তাদের বাবা মায়ের নিষ্ঠুরতার শিকার। আমি ঠিক করলাম আমি তাদের কাছে পৌঁছাব, আমি হব তাদের রক্ষাকর্তা। সেই রাতে আমার শৈশবের সেই বাড়িটা যখন আগুনের লেলিহান শিখায় জ্বলছিল, আমি তখন রাস্তার মোড়ে দাঁড়িয়ে শুধু দেখছিলাম আমার বাবা মা যারা আমাকে নরকের মুখে ঠেলে দিয়েছিল, তারা তখন সেই ধ্বংসস্তূপের নিচে চিরকালের জন্য ঘুমিয়ে গেছে। আমার মনে কোনো অনুশোচনা ছিল না, শুধু ছিল এক গভীর শূন্যতা। তোমার আমার পাশে দাঁড়িয়ে সেই আগুনের প্রতিফলন দেখছিল। তার সাদা চোখ দুটো দিয়ে আগুনের উত্তাপে তার শরীরের হাড় জিরোজিরে চামড়াগুলো চকচক করছিল। সে ফিস ফিস করে বলল, মেরি, চলো এবার, আমাদের অনেকটা পথ পাড়ি দিতে হবে। আমি তার দিকে তাকিয়ে এক মুহূর্তের জন্য শিউরে উঠলাম। তার হাতের নখগুলো থেকে তখনও আমার বাবার রক্ত চুইয়ে পড়ছিল। আমি আমার পকেটে হাত দিয়ে বাবার জমানো টাকার বান্ডিলটা অনুভব করলাম। এটাই এখন আমার বেঁচে থাকার একমাত্র সম্বল। আমরা রাতের ডার্কনেস বা অন্ধকারের ভেতরে মিশে গেলাম। পরের কয়েকটা বছর আমার জীবনটা ছিল এক লম্বা কুয়াশাচ্ছন্ন রাস্তার মতো। আমি এক শহর থেকে অন্য শহরে যাযাবরের মতো ঘুরে বেড়িয়েছি। আমার কোনো গন্তব্য ছিল না, আমি শুধু পালাচ্ছিলাম। কিন্তু আমি কার কাছ থেকে পালাচ্ছিলাম? পুলিশের কাছ থেকে, নাকি নিজের ভেতরের সেই দানবটার কাছ থেকে? আমি যখন কোনো সস্তা মোটেলে থাকতাম, তোমার সবসময় ছাদের উপর বা জানালার কার্নিশে বসে থাকত। সে কখনো ঘুমাতো না, সে শুধু পাহারা দিত। শুরুতে আমি তাকে দেখে ভয় পেতাম, কিন্তু ধীরে ধীরে সে হয়ে উঠল আমার একমাত্র আপনজন। এই নিষ্ঠুর পৃথিবীতে যেখানে মানুষ মানুষকে বিক্রি করে দেয়, সেখানে এক বিভৎস প্রাণী ছিল আমার সবচেয়ে বিশ্বস্ত বন্ধু। কি অদ্ভুত ফ্যান্টাসি বা কল্পনা, তাই না? ১৯৯৫ সালের দিকে আমি একটি ছোট শহরে কাজ নিলাম, ভুয়া কাগজপত্র তৈরি করে। আমি একটি ছোট লাইব্রেরিতে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ শুরু করলাম। লাইব্রেরির মালিক ছিলেন একজন বয়স্ক মহিলা। তিনি আমাকে খুব স্নেহ করতেন, কিন্তু আমি তার চোখের দিকে তাকাতে পারতাম না, কারণ আমি জানতাম আমার চোখের ভেতরে এখন আর কোনো মায়া অবশিষ্ট নেই। একদিন রাতে আয়নার সামনে দাঁড়িয়ে আমি আমার গলার সেই চেরা দাগটা পরীক্ষা করছিলাম। আমার মনে হলো সেই স্লিট বা গর্তটা ধীরে ধীরে বড় হচ্ছে। প্রতিবার যখন আমি কোনো অন্যায় দেখে রেগে যেতাম, সেই দাগটা স্পন্দিত হতো। আমি অনুভব করতে পারছিলাম যে আমার হিউম্যানিটি বা মানবিকতা এক এক করে খসে পড়ছে। তোমার সেই রাতে অন্ধকার কোণ থেকে বেরিয়ে এলো। সে বলল, মেরি, তুমি কি টের পাচ্ছ? আমাদের ডিল বা চুক্তির কনসিকুয়েন্স বা ফলাফল শুরু হয়ে গেছে। আমি কাপা গলায় জিজ্ঞেস করলাম, আমার কি হচ্ছে তোমার? আমার শরীর কেন এত ঠান্ডা হয়ে যাচ্ছে? সে আমার খুব কাছে চলে এলো, তার বরফ শীতল হাতটা আমার কপালে রাখল। সে বলল, তুমি যত বেশি আমাকে ব্যবহার করবে, তোমার চাইল্ডহুড
বা শৈশব তত দূরে সরে যাবে। তুমি ধীরে ধীরে আমার মতো হয়ে যাবে। আমরা দুজনে মিলে এক নতুন অস্তিত্ব তৈরি করব। আমার মনে হলো আমার কলিজাটা কেউ নিংড়ে দিচ্ছে। আমি কি তবে মানুষ থেকে অন্য কিছুতে রূপান্তরিত হচ্ছি? আমি কি কোনো ডিমন বা শয়তানে পরিণত হচ্ছি? কিন্তু তবুও আমার কোনো অনুশোচনা ছিল না, কারণ এই সমাজ আমাকে মানুষ হিসেবে বাঁচতে দেয়নি। লাইব্রেরিতে কাজ করার সময় আমি একদিন লক্ষ্য করলাম, এক কিশোরী মেয়ে প্রতিদিন বিকেলে লাইব্রেরির কোণায় বসে কাঁদে। তার পরনে থাকত জরাজীর্ণ পোশাক, আর তার চোখে থাকত সেই পরিচিত আতঙ্ক। আমি চিনতে পারলাম সেই দৃষ্টি, এ যেন ঠিক আমারই প্রতিচ্ছবি। আমি তার নাম জানলাম, লিলি। লিলি ছিল মাত্র 11 বছরের এক শিশু। আমি যখন তাকে জিজ্ঞেস করলাম সে কেন কাঁদে, সে প্রথমে কিছু বলতে চায়নি, কিন্তু আমি যখন তাকে আমার গলার সেই দাগটা দেখালাম, সে কেমন জানি শান্ত হয়ে গেল। সে ফিস ফিস করে বলল, আমার বিয়ে ঠিক হয়েছে। আমার বাবা আমাকে এক বয়স্ক লোকের কাছে বিক্রি করে দিচ্ছে। লোকটা খুব ভয়ঙ্কর। সে আমার দিকে যখন তাকায়, আমার মনে হয় আমি মারা যাচ্ছি। লিলির কথাগুলো শুনে আমার রক্ত গরম হয়ে গেল। আমার গলার সেই স্লিট বা গর্তটা তীব্রভাবে স্পন্দিত হতে লাগল। আমি অনুভব করলাম আমার নখগুলো বড় হয়ে যাচ্ছে। আমার ডার্কনেস বা ভেতরের অন্ধকার যেন ফেটে বেরিয়ে আসতে চাইছিল। সেই রাতে আমি তোমার এর সাথে কথা বললাম। আমি বললাম, আমি লিলিকে বাঁচাতে চাই। তোমার হাসল। তার সেই বীভৎস হাসি সারা ঘরে প্রতিধ্বনিত হল। সে বলল, লিলিকে বাঁচাতে হলে তোমাকে আবার তোমার হিউম্যানিটি বা মানবিকতার একটা বড় অংশ বিসর্জন দিতে হবে মেরি। তুমি কি তৈরি? আমি দৃঢ় গলায় বললাম, আমি তৈরি। আমি এই অন্যায়ের পুনরাবৃত্তি হতে দেব না। 2 দিন পর লিলির সেই তথাকথিত বিয়ে হওয়ার কথা ছিল। আমি সেই দিনটার জন্য অপেক্ষা করতে লাগলাম। আমি লিলিকে বললাম, তুমি ভয় পেও না। বিয়ের রাতে যখন সবাই ঘুমিয়ে পড়বে, আমি তোমার কাছে আসব। বিয়ের দিন আকাশটা ছিল মেঘলা, যেন প্রকৃতিও এই পাপের সাক্ষী হতে চাইছিল না। আমি সেই বিয়ের আসরের বাইরে অন্ধকার ঝোপের ভেতরে লুকিয়েছিলাম। তোমার আমার পেছনে ছায়ার মতো দাঁড়িয়েছিল। আমি দেখলাম লিলিকে সাজানো হয়েছে। তার ছোট শরীরে সেই ভারী শাড়ি আর গয়নাগুলো কেমন জানি বেমানান লাগছিল। বর হিসেবে যে লোকটা এলো, তার বয়স ছিল অন্তত 50 বছর। তার মুখে ছিল এক লোলুপ হাসি। অনুষ্ঠান শেষ করে যখন লিলিকে সেই লোকের ঘরে নিয়ে যাওয়া হলো, আমি অনুভব করলাম আমার ভেতরের শেষ মানবিকতাটুকুও পুড়ে ছাই হয়ে যাচ্ছে। আমার দৃষ্টি তখন একদম পরিষ্কার। আমি ডার্কনেস বা অন্ধকারের ভেতরেও সবকিছু ছিলাম। আমি তোমারকে ইশারা করলাম, সে এক লাফে সেদেও সবকিছু দেখতে পাচ্ছিলাম। আমি তোমারকে ইশারা করলাম। আমি জানালা দিয়ে লিলির সেই কান্নার আওয়াজ শুনতে পাচ্ছিলাম। সেই পৈশাচিক হাসি আর লিলির আর্তনাদ আমাকে পাগল করে দিচ্ছিল। আমি ঘরের সদর দরজা ধাক্কা দিয়ে ভেতরে ঢুকলাম। লোকটা তখন লিলির ওপর ঝাঁপিয়ে পড়ার চেষ্টা করছিল। আমাকে দেখে সে অবাক হয়ে গেল। সে চিৎকার করে বলল, কে তুই? এখানে কি করছিস? আমি কোনো কথা বললাম না। আমি শুধু একপাশে সরে দাঁড়ালাম। হঠাৎ করেই ঘরের সিলিং ভেঙে তোমার নিচে ঝাঁপিয়ে পড়ল। তার লম্বা হাতগুলো সেই লোকটাকে বিছানা থেকে টেনে হিঁচড়ে মেঝের ওপর আছড়ে ফেলল। লোকটা ভয়ে জ্ঞান হারানোর উপক্রম হল। লিলি বিছানার কোনায় কুকরে বসেছিল। আমি তার কাছে গিয়ে বললাম, লিলি, চোখ বন্ধ করো। এটা তোমার দেখার মতো দৃশ্য নয়। কিন্তু লিলি চোখ বন্ধ করল না। সে এক অদ্ভুত মুগ্ধতা নিয়ে তোমারে তাণ্ডব দেখতে লাগল। তোমার তখন লোকটার গলার কাছে তার সেই স্লিট বা গর্তটা ঠেকিয়েছে। সেই গর্তের ভেতর থেকে বেরিয়ে এলো সেই রক্তমাখা মাংসপেশিগুলো। সারা ঘরে এক বিভৎস সাইলেন্স বা নীরবতা নেমে এলো। শুধু শোনা যাচ্ছিল লোকটার হাড় ভাঙার মর্মর শব্দ। তোমার এক এক করে লোকটার হাড়গুলো আলাদা করতে লাগলো। সে কোনো তাড়াহুড়ো করছিল না। সে যেন প্রতিটি মুহূর্ত উপভোগ করছিল। যখন কাজ শেষ হলো, সে ঘরটা একটা কসাইখানায় পরিণত হয়েছে।
লিলি ধীর পায়ে বিছানা থেকে নেমে এলো। সে লোকটার সেই অবিন্যস্ত দেহের দিকে তাকালো। তারপর সে আমার দিকে ফিরে তাকালো। আমি দেখলাম লিলির চোখে এখন আর কান্না নেই, তার চোখে এখন এক অদ্ভুত তেজ। সে আমার হাত ধরল। তার হাত ছিল বরফের মতো ঠান্ডা। আমাকেও আপনার সাথে নিয়ে চলুন, আমিও আপনার মতো হতে চাই। আমি লিলির দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেললাম। আমি কি লিলিকে রক্ষা করলাম, নাকি তাকেও আমার মতো এক অনন্ত অন্ধকারের পথে টেনে নিলাম? আমি যখন লিলির হাত ধরে সেই ঘর থেকে বেরিয়ে আসছি, আমি আয়নায় নিজের প্রতিফলন দেখলাম। আমার গলার সেই স্লিট বা গর্তটা এখন পুরোপুরি খুলে গেছে, আর আমার গলার ভেতর থেকে উকি দিচ্ছে এক জোড়া লাল মাংসপেশি। আমি এখন আর শুধু মেরি নই, আমি হয়ে উঠেছি তোমারের একটি অংশ। আর লিলি, লিলি হতে যাচ্ছে আমাদের পরবর্তী উত্তরসূরি। হঠাৎ করেই বাড়ির বাইরে পুলিশের সাইরেনের শব্দ শোনা গেল। পুলিশ বা প্রশাসন এই খবর পেয়ে গেছে। আমি তখন স্থির হয়ে দাঁড়িয়েছিলাম। পুলিশের সেই মাইকের আওয়াজ বাতাসের ঝাপটায় ভেঙে ভেঙে আসছিল। তারা আমাদের আত্মসমর্পণ করতে বলছিল। কিন্তু তারা কি জানতো তারা কার সাথে কথা বলছে? তারা কি জানতো যে এই ঘরের ভেতরে কোনো সাধারণ খুনি নেই, বরং বাস করছে এক বিমূর্ত বিভীষিকা? আমি আমার গলার সেই স্লিট বা গর্তটার ভেতরে এক তীব্র দপতপানি অনুভব করলাম। সেটা যেন আজ এক নতুন তৃষ্ণায় কাতর হয়ে আছে। লিলি ফিসফিস করে বলল, মেরি, ওরা কি আমাদের মেরে ফেলবে? আমি ওর দিকে তাকালাম। আমার চোখের মণিগুলো এখন পুরোপুরি সাদা হয়ে গেছে কি না আমি জানি না, কিন্তু আমি অন্ধকারের ভেতরেও লিলির চেহারার প্রতিটা সূক্ষ্ম রেখা দেখতে পাচ্ছিলাম। আমি ওর চিবুকটা ছুঁয়ে বললাম, কেউ আমাদের স্পর্শ করতে পারবে না লিলি। আজ থেকে তুমি আর একা নও। তোমার এর ছায়া তোমাকে সারা জীবন আগলে রাখবে। হঠাৎ করেই ঘরের সদর দরজাটা প্রচণ্ড শব্দে ভেঙে পড়ল। 4-5 জন পুলিশ অফিসার অস্ত্র হাতে ভেতরে ঢুকে এলো। তাদের টর্চের আলো যখন সেই রক্তমাখা মেঝের ওপর পড়ল, তারা সব একসাথে আতকে উঠল। সেই লোকটার ছিন্নভিন্ন দেহটা দেখে একজন অফিসার বমি করে দিল। তাদের জীবনের কোনো ট্রেনিং বা শিক্ষা তাদের এই দৃশ্যের জন্য প্রস্তুত করেনি। অফিসারদের মধ্যে একজন চিৎকার করে বলল, হাত ওপরে তোলো, এখনই। আমি হাসলাম। আমার সেই হাসিটা ছিল খসখসে আর প্রাণহীন। আমি অনুভব করলাম আমার পায়ের নিচ থেকে এক কালো ছায়া সাপের মতো কিলবিল করে সারা ঘরে ছড়িয়ে পড়ছে। তোমার তখন সিলিং বা ছাদের কোণ থেকে ধীরে ধীরে নিচে নেমে আসছিল ওর সেই লম্বা হাড় জিরজিরে হাতগুলো যখন দেয়ালের প্লাস্টার চিরে দিচ্ছিল। সেই শব্দে পুলিশ অফিসাররা ভয়ার্ত হয়ে চারদিকে গুলি চালাতে শুরু করল। কিন্তু গুলি কার গায়ে লাগবে? তোমার তো কোনো রক্তমাংসের শরীর নয়, সে হলো এক ঘনীভূত ঘৃণা। আমি দেখলাম চোখের পলকে তোমার সেই অফিসারদের ওপর ঝাঁপিয়ে পড়ল। কোনো আর্তনাদ করার সময়ও তারা পেল না। শুধু শোনা গেল হাড় ভাঙার মর্মর শব্দ আর মাংস ছিঁড়ে যাওয়ার এক ভিজে আওয়াজ। সারা ঘরে আবার সেই পরিচিত রক্তের গন্ধ ছড়িয়ে পড়ল। লিলি পলকহীন চোখে সেই তাণ্ডব দেখছিল। ওর মুখে কোনো ঘৃণা ছিল না, ছিল এক অদ্ভুত কৌতূহল। সে যেন তার জীবনের সব অপমানের বদলা এই রক্তের স্রোতের ভেতরে খুঁজে পাচ্ছিল। আমি ওর হাত ধরে পেছনের জানালা দিয়ে বাগানের অন্ধকারের ভেতরে লাফিয়ে পড়লাম। পরের কয়েক ঘন্টা আমরা শুধু দৌড়েছি, ঝোপঝাড়, কাঁটা আর কাদা মারিয়ে আমরা শহরের সীমানা পেরিয়ে এক গভীর জঙ্গলের ভেতরে ঢুকে পড়লাম। বৃষ্টির জল আমাদের শরীরের রক্ত ধুয়ে দিচ্ছিল, কিন্তু মনের সেই ডার্কনেস বা অন্ধকার ধোয়ার কোনো উপায় ছিল না। তোমার আমাদের পেছনে পেছনে আসছিল। সে এখন আর আগের মতো শান্ত নেই। তার গলার সেই লাল মাংসপেশিগুলো অনবরত নড়াচড়া করছিল, যেন সে আরো শিকার খুঁজছে। আমরা যখন একটা পরিত্যক্ত খামারের কাছে পৌঁছালাম, তখন ভোর হতে আর বেশি দেরি নেই। খামারের ভেতরে শুকনো খড়ের ওপর লিলি ক্লান্ত হয়ে শুয়ে পড়ল। ওর ছোট শরীরটা তখন ঠান্ডায় নীল হয়ে গেছে। আমি ওকে আমার গায়ের কোটটা দিয়ে জড়িয়ে ধরলাম।
আমি লক্ষ্য করলাম লিলি আমার দিকে তাকিয়ে আছে। সে বলল, মেরি, আমার গলার কাছেও কি ওই দাগটা হবে? আমি চমকে উঠলাম। ওর প্রশ্নটা আমার কলিজায় তীরের মতো বিঁধল। আমি কি চাই লিলি আমার মতো হয়ে যাক? আমি কি চাই ওর শৈশবটাও এই বীভৎস চুক্তির আড়ালে হারিয়ে যাক? আমি কোনো উত্তর দিতে পারলাম না, কিন্তু আমি জানতাম একবার যদি তুমি তোমার এর সাহায্য নাও, তবে ফেরার কোনো রাস্তা থাকে না। এই ডিল বা চুক্তিটা একতরফা। সেদিন বিকেলে আমরা যখন সেই জঙ্গল থেকে বের হয়ে আসার চেষ্টা করছিলাম, তোমার হঠাৎ করে আমার সামনে এসে দাঁড়ালো। তার সেই সাদা বিশাল চোখ দুটো দিয়ে সে আমার দিকে স্থির হয়ে তাকিয়ে রইল। সে বলল, মেরি, আমাদের কাজ এখনো শেষ হয়নি। তুমি কি অনুভব করতে পারছ? আমি চোখ বন্ধ করলাম। আমি অনুভব করতে পারলাম বাতাসের ভেতরে ভেসে আসছে অসংখ্য অসহায় শিশুর কান্নার আওয়াজ। তারা বহুদূরে, কিন্তু তাদের আর্তনাদ আমার শরীরের প্রতিটি কোষে স্পন্দিত হচ্ছে। আমি বুঝতে পারলাম এই সমাজ শুধু লিলি বা মেরিকে ধ্বংস করেনি, তারা এক বিশাল নেটওয়ার্ক বা চক্র তৈরি করেছে, যেখানে ছোট ছোট মেয়েদের পণ্য হিসেবে বিক্রি করা হয়। আমি লিলিকে বললাম, আমাদের যেতে হবে লিলি, আমাদের মতো আরও অনেক মেয়ে অপেক্ষা করছে। লিলি উঠে দাঁড়ালো, ওর চোখে এখন এক নতুন তেজ। সে বলল, আমি তৈরি মেরি। আমি চাই লিলিদের ওপর যারা অত্যাচার করে তারা যেন আর কোনোদিন সূর্য দেখতে না পায়। আমরা উত্তর দিকে যাত্রা শুরু করলাম। আমাদের গন্তব্য ছিল সিলভার ক্রিক নামের একটি ছোট এলাকা। আমি শুনতে পেয়েছিলাম সেখানে এক বড় ধর্মীয় নেতা বা লিডার থাকে, যে এই পুরো বাল্যবিবাহের কাল্ট বা গোষ্ঠীটাকে নিয়ন্ত্রণ করে। তার নাম রেভারেন্ড ইলিয়াস। লোকটা নাকি নিজেকে ঈশ্বরের দূত বলে দাবি করে, কিন্তু আসলে সে এক শয়তানের অবতার। রাস্তায় চলার সময় আমি অনুভব করলাম আমার শরীর আর আগের মতো নেই। আমার ত্বক খসখসে হয়ে যাচ্ছে, আর মাঝে মাঝেই আমার নখগুলো অস্বাভাবিক বড় হয়ে বের হয়ে আসছে। সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো, আমি এখন আর সাধারণ খাবার খেতে পারি না। খাবারের গন্ধ পেলে আমার বমি আসে। আমার শুধু তৃষ্ণা পায় এক অদ্ভুত জিনিসের। আমি বুঝতে পারছিলাম আমার হিউম্যানিটি বা মানবিকতা এখন শেষ পর্যায়ে পৌঁছে গেছে। 1996 সালের সেই শীতের রাতটা ছিল একদম অন্ধকার। আমরা সিলভার ক্রিকের সেই বিশাল প্রাসাদের সামনে গিয়ে দাঁড়ালাম। প্রাসাদটা ছিল পাথরের তৈরি, আর চারপাশটা ছিল উঁচু লোহার গেট দিয়ে ঘেরা। গেটের ওপর বড় বড় অক্ষরে লেখা ছিল, পবিত্রতার স্বর্গ। কি নিষ্ঠুর পরিহাস! তোমার আমার ছায়ার সাথে মিশে গিয়ে ফিস ফিস করে বলল, মেরি, ভেতরে অনেক শত্রু। আজ তোমাকে তোমার ঘৃণা পুরোপুরি উগড়ে দিতে হবে। তুমি কি তৈরি? আমি গেটের তালাটা স্পর্শ করলাম। এক মুহূর্তেই সেই লোহার তালাটা বরফের মতো জমে গিয়ে ভেঙে গুঁড়ো হয়ে গেল। আমরা নিঃশব্দে বাগানের ভেতর দিয়ে এগোতে লাগলাম। হঠাৎ করেই কয়েকটা শিকারী কুকুর আমাদের দিকে তেড়ে এলো। লিলি ভয়ে পিছিয়ে যেতে চাইল, কিন্তু আমি ওকে থামালাম। আমি আমার হাতটা সামনের দিকে প্রসারিত করলাম। আমার নখগুলো থেকে এক অদ্ভুত নীলচে আলো নির্গত হচ্ছিল। কুকুরগুলো আমাদের কাছে আসার আগেই বাতাসের ধাক্কায় কয়েক হাত দূরে গিয়ে পড়ল। তাদের শরীরগুলো হঠাৎ করেই কুঁচকে যেতে শুরু করল, যেন কেউ তাদের ভেতরের সব প্রাণ রস শুষে নিচ্ছে। কয়েক সেকেন্ডের মধ্যে সেই শক্তিশালী কুকুরগুলো কঙ্কালে পরিণত হল। লিলি আমার দিকে তাকিয়ে ফিস ফিস করে বলল, মেরি, আপনি কি জাদু করি? আমি তিক্ত হাসি হাসলাম। আমি বললাম, না লিলি, আমি এক অভিশপ্ত আত্মা। আমরা যখন প্রাসাদের প্রধান দরজার সামনে পৌঁছালাম, তখন ভেতর থেকে গম্ভীর প্রার্থনার আওয়াজ আসছিল। রেভারেন্ড ইলিয়াস তার অনুসারীদের নিয়ে কোনো এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছে। দরজার ফুটো দিয়ে তাকিয়ে আমার রক্ত হিম হয়ে গেল। আমি দেখলাম হলের মাঝখানে 10-12 জন ছোট ছোট মেয়েকে সাদা পোশাকে সাজিয়ে রাখা হয়েছে। তাদের সবার মুখে সেই পরিচিত আতঙ্ক, আর তাদের সামনে দাঁড়িয়ে আছে একদল বুড়ো লোক, যাদের চোখে
লোলুপ লালসা। ইলিয়াস তার হাত ওপরে তুলে বলছিল, আজ এই কন্যারা ঈশ্বরের সেবায় নিজেদের উৎসর্গ করবে। তাদের বিবাহ হবে পবিত্র পুরুষদের সাথে। আমার গলার সেই স্লিট বা গর্তটা এখন রাগে উন্মত্ত হয়ে কাঁপছে। আমি আর নিজেকে ধরে রাখতে পারলাম না। আমি এক লাথি দিয়ে সেই বিশাল কাঠের দরজাটা ভেঙে ফেললাম। পুরো হলের সাইলেন্স বা নীরবতা এক নিমেষে ভেঙে গেল। শত শত মানুষের চোখ আমার ওপর এসে পড়ল। ইলিয়াস তার চশমাটা ঠিক করে তাকিয়ে বলল, কে তুমি? এই পবিত্র স্থানে কেন ঢুকেছ? আমি কোনো কথা বললাম না। আমি শুধু লিলির হাতটা ছেড়ে দিলাম। আমি বললাম, লিলি, ওদের চোখ বেঁধে দাও। এই দৃশ্য যেন ওরা না দেখে। লিলি দ্রুত মেয়েদের কাছে গিয়ে তাদের নিজেদের ওড়না দিয়ে চোখ বেঁধে দিতে শুরু করল। ইলিয়াস তার বডিগার্ড বা রক্ষীদের ইশারা করল। 4 জন বন্দুকধারী আমার দিকে এগিয়ে এলো। আমি আমার গলার ওপর হাত রাখলাম। আমি অনুভব করলাম আমার কণ্ঠস্বর পাল্টে গেছে। আমি এক পৈশাচিক চিৎকারে বললাম, আজ তোমাদের বিচারের দিন ইলিয়াস। ঠিক সেই মুহূর্তেই তোমার প্রাসাদের বিশাল ঝাড়বাতি বা স্যান্ডেলিয়ার থেকে নিচে ঝাঁপিয়ে পড়ল। হোলের সব আলো নিভে গেল 1 সেকেন্ডের জন্য। তারপর যখন আলো ফিরে এলো, দেখা গেল সেই 4 জন রক্ষী সিলিংয়ের সাথে ঝুলে আছে। তাদের শরীর থেকে অঝরে রক্ত ঝরছে নিচের দিকে। অনুসারীদের মধ্যে হাহাকার শুরু হয়ে গেল। তারা প্রাণ ভয়ে চারদিকে ছুটতে লাগল, কিন্তু কোনো দরজা খুলছিল না। তোমার প্রতিটি দরজায় তার অদৃশ্য দেয়াল তৈরি করে রেখেছে। ইলিয়াস ভয়ে কাঁপতে কাঁপতে তার ডেস্কের নিচে রাখা একটা রিভলভার বের করল। সে আমাকে লক্ষ্য করে গুলি ছুড়ল। গুলিটা আমার কাঁধে লাগল, কিন্তু আমার কোনো ব্যথা হলো না। ক্ষতস্থান থেকে কোনো রক্ত বের হলো না, বরং সেখান থেকে এক ধোঁয়াটে কুয়াশা বেরিয়ে এলো। কয়েক সেকেন্ডের মধ্যে সেই ক্ষত নিজে থেকেই সেরে গেল। আমি ধীর পায়ে ইলিয়াসের দিকে এগোতে লাগলাম। প্রতিটা পদক্ষেপের সাথে সাথে আমার পা যেখানে পড়ছিল, সেখানে মেঝের পাথরগুলো চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছিল। ইলিয়াস চিৎকার করে বলল, তুমি কি শয়তান? তুমি আমাকে মারতে পারো না। আমি ঈশ্বরের লোক। আমি ওর খুব কাছে গিয়ে দাঁড়ালাম। আমি ওর কলার ধরে এক হাতে ওকে শূন্যে তুলে ফেললাম। ওর ভারী শরীরটা আমার কাছে তখন একটা পালকের মতো মনে হচ্ছিল। আমি ওর চোখের ভেতরে তাকিয়ে বললাম, ঈশ্বর তোমাকে অনেক আগেই ত্যাগ করেছেন ইলিয়াস। আজ থেকে তোমার ঈশ্বর হবে এই অন্ধকার। আমি ইশারা করতেই তোমার ইলিয়াসের সামনে এসে দাঁড়ালো। তোমার সেই বড় বড় সাদা চোখগুলো যখন ইলিয়াসের চোখের সামনে এলো, লোকটা ভয়ে সেখানেই মলমূত্র ত্যাগ করে দিল। তোমার তার লম্বা গলার সেই গর্তটা পুরোপুরি খুলে ফেলল। কিন্তু ঠিক তখনই আমি একটা বিচিত্র আওয়াজ শুনতে পেলাম। প্রাসাদের নিচের বেসমেন্ট বা ভূগর্ভস্থ ঘর থেকে এক গভীর ঘর ঘর শব্দ উঠে আসছে। সেই শব্দে পুরো প্রাসাদ কাঁপছে। তোমার থমকে গেল। সে তার মাথাটা একপাশে কাত করে কিছু শোনার চেষ্টা করল। আমার মনে হলো মাটির নিচে এমন কিছু একটা জেগে উঠছে যা তোমার এর চেয়েও প্রাচীন এবং ভয়াবহ। ইলিয়াসের মুখে এক পৈশাচিক হাসি ফুটে উঠল। সে রক্তবমি করতে করতে বলল, তোমরা কি ভেবেছিলে আমি একাই এই সাম্রাজ্য চালাই? আমাদের রক্ষাকর্তা এখন আসছে। হঠাৎ করেই হোলের মেঝেটা মাঝখান থেকে ফেটে গেল। এক বিশাল কালো ধোঁয়া সেই গর্ত থেকে বেরিয়ে এলো। সেই ধোঁয়ার ভেতর থেকে বেরিয়ে এলো এক জোড়া রক্তবর্ণ লাল চোখ। তোমার আমার সামনে এসে দাঁড়িয়ে এক হিংস্র গর্জন দিল। আমি বুঝতে পারলাম এতক্ষণ আমরা শুধু ছোট ছোট শত্রুর সাথে লড়াই করছিলাম। আসল যুদ্ধটা এখন শুরু হতে যাচ্ছে। লিলি চিৎকার করে উঠল, মেরি, ওটা কি? আমি লিলির দিকে তাকালাম। আমি দেখলাম লিলির পেছনে আরও একটা ছায়া দাঁড়িয়ে আছে, কিন্তু সেটা তোমার নয়। সেটা দেখতে হুবহু লিলির মতোই, কিন্তু তার শরীরে কোনো চামড়া নেই, শুধু রক্তমাখা মাংসের দলা। আমার চারপাশটা ঝাপসা হয়ে আসতে লাগলো। আমি কি তবে কোনো ফাঁদে পা দিলাম? আমি কি এই মেয়েগুলোকে বাঁচাতে এসে তাদের আরও বড় কোনো বিপদে ফেলে দিলাম? অন্ধকারের ভেতর থেকে
সেই লাল চোখের অধিকারী সত্তাটি কথা বলে উঠল। তার কণ্ঠস্বর ছিল যেন হাজার হাজার মানুষের আর্তনাদের সমষ্টি। সে বলল, মেরি, তুমি কি ভেবেছিলে তোমার ঘৃণা শুধু তোমার একার? আমরা সবাই তোমার ঘৃণা দিয়ে পুষ্ট হয়েছি। এবার আমাদের ঘরে ফিরে আসার সময় হয়েছে। আমার মনে হলো আমার শরীরটা অবশ হয়ে আসছে। আমি অনুভব করলাম আমার গলার সেই স্লিট বা গর্তটা দিয়ে এবার রক্ত নয়, বরং জীবন্ত কোনো পোকা বেরিয়ে আসার চেষ্টা করছে। আমি তখন অনুভব করছিলাম আমার শরীরের প্রতিটি কোষ যেন আগুনের শিখায় জ্বলছে। সেই বিশাল প্রাসাদ, যা একসময় পবিত্রতার স্বর্গ বলে পরিচিত ছিল, তা এখন এক জীবন্ত নরক। মেঝের সেই ফাটল থেকে বেরিয়ে আসা রক্তবর্ণ লাল চোখের সত্তাটি ধীরে ধীরে তার পুরো অবয়ব প্রকাশ করল। সে কোনো সাধারণ প্রাণী ছিল না। সে ছিল এক ধোঁয়াটে কুয়াশা, যা থেকে হাজার হাজার কান্নার আওয়াজ আসছিল। রেভারেন্ড ইলিয়াস তখনও হাসছিল। তার সেই হাসি ছিল পৈশাচিক। সে চিৎকার করে বলল, তোমরা কি ভেবেছিলে তোমাদের এই তুচ্ছ ঘৃণা দিয়ে আমাকে ধ্বংস করবে? আমি এই অন্ধকারের রাজা। আমি সেই দাহাঙ্গার বা ক্ষুধা, যা শতাব্দীর পর শতাব্দী ধরে এই পবিত্র শিশুদের রক্ত দিয়ে নিজেকে পুষ্ট করেছি। তোমার বা ইয়োরোস আমার সামনে দাঁড়িয়ে এক হিংস্র গর্জন দিল, কিন্তু আমি দেখলাম তোমারের শরীরেও তখন কাঁপুনি। তার মতো এক শক্তিশালী এন্টিটি বা সত্তাও এই দানবের সামনে নিজেকে অসহায় মনে করছিল। লিলি আমার পেছনে দাঁড়িয়ে চিৎকার করছিল, মেরি, মেরি বাঁচান। আমি পেছনে তাকিয়ে দেখলাম সেই মাংসপিণ্ডের মতো দেখতে লিলির প্রতিচ্ছবিটা ধীরে ধীরে আসল লিলির শরীরের সাথে মিশে যাওয়ার চেষ্টা করছে। লিলির চোখ দুটো তখন পুরোপুরি কালো হয়ে গেছে। ওর মুখ থেকে লালা ঝরছিল, আর ও যেন নিজের অস্তিত্ব হারিয়ে ফেলছিল। আমি বুঝতে পারলাম এটাই সেই মোমেন্ট বা মুহূর্ত। আমি যদি এখনই কিছু না করি, তবে এই পুরো পৃথিবী এক অনন্ত অন্ধকারের অতল গহ্বরে তলিয়ে যাবে। আমার গলার সেই স্লিট বা গর্তটা এখন আর শুধু কাঁপছিল না, সেটা আক্ষরিক অর্থেই ফেটে চৌচির হয়ে যাচ্ছিল। আমি আমার নখগুলো দিয়ে নিজের বুক চিরে ফেললাম। কোনো রক্ত বের হলো না। সেখান থেকে বেরিয়ে এলো এক নীলচে ধোঁয়া, যা বাতাসের সাথে মিশে গিয়ে এক বিশাল ঢাকনা তৈরি করল। আমি অনুভব করলাম আমার হিউম্যানিটি বা মানবিকতা এখন শেষ বিন্দুটুকু হারিয়ে গেছে। আমি আর মেরি নই, আমি এখন এক ঘনীভূত ঘৃণা। আমি আমার মাথাটা পেছনের দিকে হেলিয়ে এক পৈশাচিক চিৎকার দিলাম। সেই চিৎকারে প্রাসাদের জানালার কাঁচগুলো চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। তোমার আমার ইশারা বুঝতে পারল। সে বিদ্যুতের গতিতে সেই লাল চোখে ধোঁয়ায় দানবটার ওপর ঝাঁপিয়ে পড়ল। শুরু হলো এক ভয়ঙ্কর ফাইনাল ব্যাটেল বা চূড়ান্ত যুদ্ধ। তোমার তার সেই লম্বা হাড় জিরোজিরে হাতগুলো দিয়ে ধোঁয়াটাকে ছিঁড়ে ফেলার চেষ্টা করছিল, কিন্তু ধোঁয়াটা বারবার এক হয়ে যাচ্ছিল। ইলিয়াস তার ডেস্কের আড়াল থেকে আবার গুলি ছুড়ল। এবার গুলিটা আমার কপালে লাগল, কিন্তু আমি কোনো ব্যথা অনুভব করলাম না। গুলিটা আমার মাথার ভেতরে ঢুকে গিয়ে এক অদ্ভুত মেটালিক শব্দ করে নিচে পড়ে গেল। আমি ধীর পায়ে ইলিয়াসের দিকে এগোতে লাগলাম। ইলিয়াস তখন ভয়ে কুঁকড়ে গেল। সে বলল, তুমি তুমি কি? তুমি মানুষ নও। আমি ওর গলার নলিটা ধরলাম। আমার স্পর্শে ওর চামড়া বরফের মতো জমে গিয়ে নীল হয়ে গেল। আমি ওর কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বললাম, আমি সেই সব মেয়েদের দীর্ঘশ্বাস যাদের তুমি জীবন্ত কবর দিয়েছ। আজ তোমার ঈশ্বরের কাছে প্রার্থনা করো ইলিয়াস, কারণ শয়তানও তোমাকে গ্রহণ করবে না। আমি এক প্রচণ্ড চাপে ওর ঘাড়টা মরমর করে ভেঙে দিলাম। ওর নিষ্প্রাণ দেহটা যখন মেঝের ওপর আছড়ে পড়ল, তখন সেই ধোঁয়াটে দানবটা এক আর্তনাদ করে উঠল। ইলিয়াস ছিল তার হিউম্যান হোস্ট বা মানব আশ্রয়। আশ্রয় হারিয়ে সেই দানবটা এখন দুর্বল হয়ে পড়েছে। তোমার এক নিপুণ আঘাতে দানবটার সেই লাল চোখ দুটো চিরে ফেলল। সারা প্রাসাদে এক বিকট বিস্ফোরণ হলো। আমি লিলিকে জড়িয়ে ধরলাম। লিলি তখনও কাঁপছিল। ওর সেই মাংসপিণ্ডের ছায়াটা ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছিল।
আমি অনুভব করলাম প্রাসাদের ছাদ ধসে পড়ছে। আমি লিলিকে নিয়ে এক লাফে জানালার কাঁচ ভেঙে বাইরে বাগানের ভেতরে পড়ে গেলাম। পেছনে শোনা গেল এক আকাশ ভাঙা শব্দ, সিলভার ক্রিকের সেই অভিশপ্ত প্রাসাদ ধূসোয় মিশে গেল। আমি আর লিলি অনেকক্ষণ সেই বাগানের কাদামাটির ওপর শুয়ে রইলাম। তুষারপাত শুরু হয়েছে। বরফের ছোট ছোট সাদা দানাগুলো আমাদের রক্তমাখা শরীরে এক শান্ত লেপ বিছিয়ে দিচ্ছিল। তোমার আমাদের পাশে এসে দাঁড়ালো। তার শরীরটা এখন আরো স্বচ্ছ হয়ে গেছে। সে আমার দিকে তাকিয়ে শান্ত গলায় বলল, মেরি, আমাদের ডিল বা চুক্তি এখন পূর্ণ হয়েছে। তুমি এখন সম্পূর্ণভাবে আমার। আমি উঠে দাঁড়ালাম। আমি লক্ষ্য করলাম আমার হাত দুটো আর মানুষের হাতের মতো নেই। সেখানে এখন বাঁকানো নখ আর খসখসে চামড়া। আমার চোখের মণি দুটো এখন বরফের মতো সাদা। আমি লিলির দিকে তাকালাম। লিলি আমার দিকে তাকিয়ে এক ম্লান হাসি হাসল। ওর কপালে একটা ছোট চেরা দাগ ফুটে উঠেছে। আমি জানতাম লিলিও এখন আর সাধারণ শিশু নয়। সে আমাদের এই অন্ধকারের উত্তরাধিকারী। আমরা সেই ধ্বংসস্তূপ থেকে দূরে সরে যেতে লাগলাম। ভোর হওয়ার আর বেশি দেরি নেই, কিন্তু আমি জানি সূর্য উঠলেও আমাদের জন্য সেই ডার্কনেস বা অন্ধকার কখনো শেষ হবে না। আমরা এখন সেই সব মেয়েদের জন্য কাজ করব যাদের কেউ নেই। আমরা হব তাদের নাইটমেয়ার বা দুঃস্বপ্ন, যারা শিশুদের শৈশব চুরি করে। আজ 1996 সালের সেই শীতের রাতের পর অনেক বছর পার হয়ে গেছে। আমরা এখন এক শহর থেকে অন্য শহরে ঘুরে বেড়াই। আমরা ছায়ার মতো মানুষের সাথে মিশে থাকি। আপনি হয়তো কখনো কোনো নির্জন গলিতে বা আপনার ব্যালকনিতে এক জোড়া সাদা চোখ দেখতে পান। আপনি হয়তো ভাবেন ওটা আপনার মনের ভুল। কিন্তু সাবধান, যদি আপনি কোনো শিশুর ওপর অন্যায়ের কথা চিন্তা করেন, তবে মনে রাখবেন আমরা আপনাকে দেখছি। লিলি এখন অনেক বড় হয়েছে। ও এখন আরও নিষ্ঠুর। ওর গলার সেই গর্তটা দিয়ে যখন ও ফিস ফিস করে কথা বলে, তখন বড় বড় অপরাধীদেরও হৃৎস্পন্দন থেমে যায়। তোমার বা ইয়োরো সবসময় আমাদের সাথে থাকে। সে এখন আমাদের পরিবারের একজন। আমরা এখন আর ভয় পাই না, কারণ আমরা নিজেরাই এখন এক আতঙ্কে পরিণত হয়েছি। গল্পটা এখানেই শেষ হতে পারত, কিন্তু আপনাদের জন্য একটা সতর্কবার্তা আছে। আমাদের এই সমাজটা এখনো বদলায়নি। এখনো কোনো অন্ধকার কাল্ট বা গোষ্ঠী হয়তো কোনো মেরি বা লিলির শৈশব কেড়ে নেওয়ার পরিকল্পনা করছে। আপনি যদি এমন কিছু জানতে পারেন, তবে চুপ থাকবেন না, কারণ আমরা হয়তো সময় মতো পৌঁছাতে পারব না। আর যদি আমরা পৌঁছাই, তবে সেই দৃশ্য দেখার মতো সাহস আপনার থাকবে না। আমি এখন আয়নার সামনে দাঁড়িয়ে আমার নিজের প্রতিচ্ছবি দেখছি। আমার গলার সেই স্লিট বা গর্তটা এখন পুরোপুরি খুলে গেছে। সেখান থেকে সেই লাল মাংসপেশিগুলো অনবরত নড়াচড়া করছে। আমি অনুভব করছি এক তীব্র তৃষ্ণা। না, এটা রক্তের তৃষ্ণা নয়, এটা হলো ন্যায়ের তৃষ্ণা। বাইরে আবার বৃষ্টি শুরু হয়েছে। আমি জানালার পর্দাটা সরিয়ে অন্ধকারের দিকে তাকালাম। দূরে একটা ছোট মেয়ের কান্নার আওয়াজ শুনতে পাচ্ছি। লিলি আমার পাশে এসে দাঁড়ালো। ওর হাতে সেই ধারালো নখগুলো চকচক করছে। সে বলল, মেরি, আমাদের যেতে হবে। আরও একজন অপেক্ষা করছে। আমি মাথা নাড়লাম। আমরা আবার সেই রাতের সাইলেন্স বা নীরবতার ভেতরে মিলিয়ে গেলাম। আমাদের এই যাত্রা কখনো শেষ হবে না। অভিশপ্ত বালিকা বধূ আর তার উত্তরাধিকারীরা এখন পুরো পৃথিবীর আনাচে কানাচে ছড়িয়ে আছে। আজকের ঘটনাটি রেডিট এর একজন ইউজার শেয়ার করেছেন। এরকম আরও ঘটনা শুনতে আমাদের ইমেইল করতে পারেন।